আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। ৩.৫ দশক পর চাকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর রূপনগরে পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে আগুনে এ পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার, শনাক্ত করা হবে ডিএনএ পরীক্ষায়। ৩ দফা দাবি না মানলে দুপুর ১২টায় এমপিওভুক্ত শিক্ষকদের শাহবাগ অবরোধের আলটিমেটাম, রাতভর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান। ইটালির অর্থনীতি বেঁচে আছে প্রবাসী বাংলাদেশিদের জন্য, বললেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশিদের ভিসা সমস্যা সমাধানের আশ্বাস। এবং বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও সংরক্ষণের দাবিতে সোচ্চার হওয়ার তাগিদ। IUCN সম্মেলনে উঠে এসেছে সংরক্ষণ ব্যবস্থাপনায় অবনতির চিত্র। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের OTT প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৯টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। চাকসুতে ২৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। চাকসু নির্বাচনের খবর জানতে রিয়াজ ইসলামের কাছে যাচ্ছি, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন। রিয়াজ, চাকসু নির্বাচনে ভোটার উপস্থিতি কেমন দেখছেন আর নির্বাচনের সার্বিক বিষয়ে আমাদের জানান। হাসিব, এখন ৯টা বাজে এবং চাকসু নির্বাচনের আসলে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে। প্রায় ৩৫ বছর পর কিন্তু এই নির্বাচন হচ্ছে, যার কারণে শিক্ষার্থীদের মধ্যে বাড়তি উন্মাদনা উচ্ছ্বাস রয়েছে। সকাল থেকে কিন্তু এখানে আসলে ব্যালট বাক্স এবং ব্যালট পেপার আসা শুরু করেছে। আমি ভোট কেন্দ্রের সামনে রয়েছে, এখানে শিক্ষার্থীরা কিন্তু যেমনটি বলছিলেন কেমন উপস্থিতি, শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আসলে উপস্থিতি অনেক বেশি রয়েছে এবং শিক্ষার্থীরা লাইন ধরে আসলে এই ভোট কেন্দ্রগুলোতে আসছেন। আপনি জানেন যে প্রায় ৫টি কেন্দ্রে ৭০০টি বুথে আসলে এই ভোট গ্রহণ হবে এবং সেটা সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে আমি একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই, তিনি আসলে ভোট দিতে এসেছেন। কেমন লাগছে ৩৫ বছর নির্বাচন কেমন লাগছে? আসলে লাগছে তো ভালোই। আমাদের ভোট দেওয়ার বয়স যদিও ১৮ বছর পরে শুরু হয়, কিন্তু এটা আমাদের প্রথম ভোট। ২৪ বছর হয়ে যাচ্ছে, তাও এটা প্রথম ভোট। তো চাকসুতেই প্রথম ৩৬ বছর পর হচ্ছে। আর নিচে সব ভোটাররা ভিড় জমিয়েছে, দেখতেও ভালো লাগতেছে। একটা সাত পরিবেশ কেমন? পরিবেশ এখন পর্যন্ত শান্তিপূর্ণ। ধন্যবাদ আপনাকে। এছাড়া কয়েক স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি র্যাব, বিনোদ বাহিনী তারা কিন্তু টহল দিচ্ছে এবং যারা বিভিন্ন দলের যে সমর্থিত প্যানেলিস্ট তারাও কিন্তু ভোট দিচ্ছেন। এবং বাণিজ্য অনুষদ থেকে ঘুরে এসেছেন আমাদের চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, তার কাছে শুধু জানতে চাই সেখানকার পরিস্থিতি কেমন ছিল। হ্যাঁ, যেমনটি বলেছিলেন, দীর্ঘ ৩৫ বছর পর শিক্ষার্থীরা একেবারে লাইন ধরে এখন সকাল থেকে এসে তারা ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন। ভোট শুরু হয়ে গেছে ইতিমধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন প্রধান গেটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে আসছে। এখন লাইন ধরে আবার কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তারা ভোট কেন্দ্রে প্রবেশ। ধন্যবাদ ফরিদ আপনাকে। এছাড়া OMR এর মাধ্যমে ভোট গ্রহণ চলছে এবং সেটি কিন্তু বিকাল ৪টা পর্যন্ত চলবে। এর পরপর ফলাফল ঘোষণা করা হবে এবং এই বাণিজ্য অনুষদ থেকে মূলত ফল ঘোষণা হতে পারে। আসিফ, ধন্যবাদ। আমরা পরবর্তী নিশ্চয়ই চাকসু নির্বাচনে আরো খবর জানবো আপনার কাছ থেকে। ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন। বৃহস্পতিবার নির্বাচন ঘিরে প্রচারণা শেষ করেছেন প্রার্থীরা। রাকসুতে ২৩টি পদের বিপরীতে লড়ছেন ২৪৭ জন। আর কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সব মিলিয়ে ৯০২ জন। প্রার্থীদের অভিযোগ আর পাল্টা অভিযোগ থাকলেও ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে নির্বাচনী আমেজ। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মঈন হোসেনের ভিডিওচিত্রে রিপোর্ট করছেন তাফিমুল ইসলাম। ৩ যুগ পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। ক্যাম্পাস জুড়ে নির্বাচনী উত্তাপের মধ্যেই শেষ হয়েছে প্রচারণার শেষ দিনে সাধারণ শিক্ষার্থীদের কাছাকাছি প্রার্থীদের ছুটে চলা। ভোট চাইতে অবলম্বন করা হচ্ছে নানান কৌশল। প্রার্থীদের প্রতিশ্রুতি আর আশ্বাসে বাস্তবতা কতটা মেলানো যাবে তা নিয়েই ভাবনায় সাধারণ শিক্ষার্থীরা। দুর্নীতি বা আমরা বিগত নির্বাচনগুলোতে দেখছি কারচুপি,
এরকম যাতে কোনো কিছু আমাদের না আসে। ক্যাম্পাসের যেগুলো অসুবিধা আছে সাধারণ শিক্ষার্থীদের, সেগুলো অবশ্যই আমাদের প্রতিনিধি ওরা তুলে ধরবে। অনেক ল্যাকিংস রয়েছে, সেগুলো যারা বাস্তবায়ন করতে পারবে আমরা সাধারণ শিক্ষার্থীরা তাদের কি চাইবো। অভিযোগ থাকলেও প্রার্থীদের প্রত্যাশা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে রাকসু নির্বাচন। আমাদের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের আস্থা অর্জন করে তাদের প্রতিনিধিত্ব করা। ওই আচরণবিধি লঙ্ঘন করে খাবার খাইয়ে তাদের বিবেক কেনার অভিপ্রায় আমাদের নেই। অনুমতি সাপেক্ষে একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামে চেয়ার ঢুকতে না দেয়া, সরঞ্জামাদি ঢুকতে না দেয়া, প্রজেক্টর ঢুকতে না দেয়া, নাস্তা ঢুকতে না দেয়া, এই ব্যাপারগুলো আসলেই দুঃখজনক। আমি সবসময় শিক্ষার্থীদের মানে যৌক্তিক দাবি দাওয়াগুলো তুলে ধরার চেষ্টা করেছি। সুতরাং আমি মনে করি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে শিক্ষার্থীরা ওই বিষয়টা বিবেচনা করে আমার বিষয়টা বিবেচনা করবে। নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি নিরপেক্ষতা হারায়, যদি আমরা এটা বুঝতে পারি, তখন অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে ভাটা পড়তে পারে। সবকিছু মিলিয়ে রাষ্ট্র নির্বাচন ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয় এখন উৎসবের আমেজ। রাকসু নির্বাচনে প্রার্থীরা যেমন শিক্ষার্থীদের কাছে নানা ওয়াদা ও প্রতিশ্রুতি দিচ্ছেন, ঠিক তেমনই শিক্ষার্থীরা তাদের কাছে সুন্দর ক্যাম্পাস ও পরিচ্ছন্ন ক্যাম্পাসের দাবি করছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। রাজধানী মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে রাসায়নিক গুদামের আগুন পুরোপুরি নির্বাপনে সময় লাগবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। ওই ঘটনায় 16 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহ শনাক্ত করা হবে। দুটি প্রতিষ্ঠানের কোনোটিরই অগ্নি নিরাপত্তার সনদ নেই, মানা হয়নি ভবন নির্মাণ নীতিমালাও। নিহতদের পরিবারকে 1 লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি ও জামাত ইসলামী। আরও জানাচ্ছেন শাকির আদনান। রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় টিনশেড রাসায়নিক গুদামের পাশের ওয়াশ ইউনিট থেকে মঙ্গলবার সকাল 11:30টার দিকে আগুনের সূত্রপাত। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই আগুন পাশের রাসায়নিক গুদামে ছড়িয়ে পড়লে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এরপর রাস্তার বিপরীত পাশের 4তলা ভবনের পোশাক কারখানায়ও আগুন লাগে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে রাসায়নিক গুদামের বিষাক্ত গ্যাস। সন্ধ্যায় পোশাক কারখানার ও মধ্যরাতে রাসায়নিক কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। কারখানার ছাদের দরজা তালাবদ্ধ থাকায় শ্রমিকরা কেউ উপরে যেতে পারেননি। বিল্ডিং কোড সাধারণত রাজুক দেখে, তবে আপনারা তো স্ট্রাকচার দেখে বুঝতে পারছেন এটা থাকার কথা না। তো যেহেতু কেমিক্যাল দুর্ঘটনা কিন্তু ফেস করতে হয়, একটু সময় নিয়ে কিছু প্রোটোকল আছে, সেগুলো আমরা মেনে চলতেছি সময় দিয়ে। এটা হয়তো কয়েকদিন সময় লাগতে পারে। ঘটনাস্থল পরিদর্শনে আসেন বিএনপি নেতা, জামায়াতের আমির ও জেলা প্রশাসক। সরকারের এমন পদ্ধতি নেওয়া উচিত, এমন ব্যবস্থা নেওয়া উচিত যাতে কোনো অবহেলার কারণে কারো যাতে জীবন না যায়। 1 লক্ষ টাকা করে তিনি দেবেন, এটা আমি তার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে আমি জিনিসটা জ্ঞাপন করলাম। সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, এই ঘটনার আদ্যপান্ত যথাযথ তদন্ত করে বিষয়টা চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা যেন আইনিভাবেই নেওয়া হয়। যারা নিহত হয়েছেন তাদের মাথা পিছু আমরা ইনশাআল্লাহ 1 লক্ষ টাকা করে তাদের পরিবারে পৌঁছে দেব। মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তরের সাথেও কথা হয়েছে। সরকার যারা মৃত্যুবরণ করেছেন এবং যাদের ক্ষতি হয়েছে তাদের যথাযথ ক্ষতিপূরণ দিবেন। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও কেমিক্যাল ল্যাব বিশেষজ্ঞরা। দুর্ঘটনা অনুসন্ধানে কাজ করবে বুয়েটের বিশেষজ্ঞ টিম। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। বাড়ি ভাড়া, মেডিকেল ও উৎসব ভাতার জন্য বরাদ্দ বাড়াতে আজ বেলা 12টা পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করার ঘোষণাও দেন তারা। রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেন আন্দোলনকারীরা। ইটালিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, ইটালির অর্থনীতি বেঁচে আছে বাংলাদেশিদের জন্য। বাংলাদেশিরা না থাকলে তাদের অর্থনীতির সংকট হতো। বাংলাদেশিদের ইটালির ভিসা সমস্যা সমাধানের আশ্বাস দেন প্রফেসর ইউনূস। বিস্তারিত জানাচ্ছেন চকর মালিথা। জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে রোমে অবস্থানরত বাংলাদেশিদের সাথে মঙ্গলবার মত বিনিময় করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রবাসীদের প্রশংসা করে তিনি বলেন, ইটালির সংস্কৃতির সাথে মিশে গেছে বাংলাদেশিরা। আমি একবার গ্যারান্টি দিয়ে বলতে পারো
তারা অত্যন্ত সম্মান করছে, কারণ তাদের অর্থনীতি বেঁচে আছে আপনাদের জন্য, তা না হলে তাদের অর্থনৈতিক সংকট হতো। রোম শহরের কোনো রেস্টুরেন্ট নাই যেখানে বাংলাদেশি শেফ নাই। বাংলাদেশি শেফ চলে গেলে রোম শহর অচল হয়ে যাবে। বাংলাদেশিদের ভিসার সমস্যা নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। যারা ভিসা দেওয়া হয়েছিল, ভিসা রিনিউ করা হচ্ছে না, সেগুলোর কথা বললাম। তো উনিও দুঃখের কথা বললাম, বলে আমরা খুব সম্মান করি বাংলাদেশি যারা আছেন, তারা ইতালির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা এমন না যে আমরা তাদের থেকে নিষ্কৃতি পেলে বাঁচি, ওটা আমাদের না, আমরা তাদের রাখতে চাই, এটা সম্বন্ধে পরিষ্কার। অর্থাৎ চেষ্টা হচ্ছে সমাধান করা, তাড়িয়ে দেওয়াটা সমাধান না। এর আগে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন বিশ্ব খাদ্য ফোরামের অ্যাক্টিং এক্সিকিউটিভ ডিরেক্টর চকর মালিথা, চ্যানেল আই। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, ঋণের জন্য IMF এর কাছে আর নথি স্বীকার করবে না বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সম্মেলনে দ্বিতীয় দিনের অনুষ্ঠানে যোগ দিয়ে বিভিন্ন বৈঠকের আলোচনা সম্পর্কে জানাতে ব্রিফিংয়ে তিনি বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা এখন আগের মতো খারাপ নয়। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, প্রায় সব মার্কিন কোম্পানির আটকে থাকা অর্থ আনতে দেওয়া হয়েছে। এটা বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর প্রমাণ। বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহীর অফিসে ব্রিফিংয়ে অর্থ সচিব জানিয়েছেন, রপ্তানি উন্নয়ন তহবিল বা EDF থেকে তহবিলের জন্য $50 কোটি সহায়তা দেবে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা মিকা। এক প্রশ্নের জবাবে তারা জানান, বিশেষ গ্রুপকে সহায়তা দিতে নয়, বরং সেবামান নিশ্চিত করতেই চট্টগ্রাম বন্দরের শুল্ক বাড়ানো হয়েছে। এখন কিন্তু আমরা এখনো IMF এর সেই আপনারা যে মনে করেন IMF ইনফ্লুয়েন্স করে, এখন আমরা ওটা চিন্তা মুক্ত। গতবার যেমন IMF এর ব্যাপারে আমরা খুব সিরিয়াস, না দিলে অসুবিধা হবে। এইবার কিন্তু IMF এর প্রোগ্রামে আছি, এই প্রোগ্রামটা শেষ হলে যে আমরা নতুন প্রোগ্রামে যাবে এটা গভর্নমেন্ট ডিসাইড করবে, আমরা এখন কোনো কমিট করব। হামলার আশঙ্কায় ঢাকায় মার্কিন দূতাবাসের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ বলছে, নিরাপত্তা হুমকির কারণে সোমবার রাত 12টা থেকে যুক্তরাষ্ট্র দূতাবাসের সামনে পুলিশের বিশেষ ইউনিট সোয়াট সদস্যদের মোতায়েন করা হয়। বুধবার পর্যন্ত তারা সেখানে থাকবে। দূতাবাস কেন্দ্রিক পুলিশের টহলও জোরদার করা হয়েছে। তুলে দেওয়া হয়েছে ফুটপাতের অস্থায়ী দোকান। হামলার গোয়েন্দা তথ্য পাওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইউনিটগুলো সমন্বয় করে কাজ করছে। হুমকির বিষয়ে তদন্ত চলছে। পুলিশ বলছে, পরিস্থিতি পর্যবেক্ষণের পর পরবর্তী করণীয় ঠিক করা হবে। ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্ব জলবায়ু পরিবর্তন সম্মেলনকে সামনে রেখে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও সংরক্ষণের দাবিতে আরও সোচ্চার হওয়া উচিত বলেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুখিত মজুমদার বাবু। আবুধাবিতে চলমান বিশ্ব সংরক্ষণ কংগ্রেস 2025-এর বিতর্ক অ্যাসেম্বলিতে উঠে এসেছে লক্ষ্যমাত্রার বিপরীতে সংরক্ষণের অবনতির চিত্র। মধ্যপ্রাচ্যের প্রতিনিধি মেহজি হাসানের তথ্য ভিডিওচিত্রে মোশাহিদ রানীর রিপোর্ট। শত শত বছরের অভিযাত্রায় খাদ্য উৎপাদন, নগরায়ন, বনাঞ্চল উজাড় এবং অনিয়ন্ত্রিত অবকাঠামো উন্নয়নে প্রাকৃতিক বাসস্থান তথা বন, জলাভূমি ও তৃণভূমি ধ্বংসের হার এখনও বেশি। নিজেদের অস্তিত্ব রক্ষায় সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে সংরক্ষণের দাবিতে বহুমুখী কর্মকাণ্ড হলেও বাস্তবতা বলছে 2010 থেকে 2015 সালের মধ্যে ধ্বংস হয়েছে 32 মিলিয়ন হেক্টর বনভূমি। এমন প্রেক্ষাপটে সংরক্ষণ ব্যবস্থায় গতি আনতে আবুধাবিতে চলমান কংগ্রেসে আন্তর্জাতিক সংরক্ষণ নীতিকে প্রভাবিত করতে রাখা হয়েছিল 40টিরও বেশি মোশন এজেন্ডা। আগামী 4 বছরে এসব বিষয়ে করণীয় নির্ধারণে চলছে বিতর্ক ও ভোট। এত ক্লেভার স্পিসিস আমরা যে আমরাই আমাদের পৃথিবীটাকে একমাত্র প্ল্যানেটকে ধ্বংস করে দিচ্ছি। আর অনেক কিছু শেখার আছে, অনেক কিছু দেবার আছে এবং আমি আশা করি যে তারা উন্নত দেশের ভুলগুলি যেন রিপিট না করে এবং সবকিছু নেচার বেসড সলিউশনের মাধ্যমে নেচারকে নিয়ে যেন তারা কাজ করে। বিশ্বের সংরক্ষণ কার্যক্রম জোরালোভাবে যেন বাস্তবায়ন হয় এবং সংরক্ষণ কার্যক্রমের সাথে একই সাথে যেন জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলার বিষয়টিও যেন ভালোভাবে প্রতিপালিত হয় সে বিষয়েও কথা বলা হয়েছে। সুতরাং আমাদের এই বিশ্ব সংরক্ষণ কংগ্রেসের যে মূল লক্ষ্য বিশ্বব্যাপী একটি সমঝোতা আনয়ন করা। সংকট সমাধানে নিজেদের মতামত তুলে ধরছেন বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধির পাশাপাশি বেসরকারি সংস্থা, আদিবাসী জনগোষ্ঠী, সহযোগী সংস্থা এবং পরিবেশবাদীরা। নানা বিষয় নিয়ে আলোচনার ফাঁকে ফাঁকে কিন্তু অনেক বিষয় উঠে আসছে
এবং জোর দেওয়া হচ্ছে কনজারভেশনের ব্যাপারটা, এবং কনজারভেশনে কিন্তু বিজনেস কমিউনিটিকেও এগিয়ে আসতে হবে। পাশাপাশি আমরা যা খুশি যে কোনো ধরনের গাছ লাগালাম অথবা আমরা প্ল্যান্ড ওয়েতে করলাম না, সেই ব্যাপারটিও কিন্তু উঠে এসছে আলোচনায়। এবং আমাদের এই প্ল্যানেট, আমাদের এই মানুষের যে একটা বিশাল প্রেশার পড়ছে প্ল্যানেটের উপরে, এবং তাতে গিয়ে যে আমাদের এই বায়োডাইভার্সিটি বলি, আমাদের এনভায়রনমেন্ট বলি, সব কিছু বিশেষ করে কনজারভেশনের যে ব্যাপারটি, সেখানে কিন্তু একটা বিশাল প্রেশার পড়ছে। যত এ নিয়ে কাজ হবে ততই কিন্তু আমাদের এই পৃথিবীটা ভালো থাকবে। যে বিষয়গুলো এখানে আলোচনা হয়েছে সেগুলোও কিন্তু তুলে ধরা হবে COP30-তে। আমরা ভোট দিয়ে নানা ডিসিশনকে অ্যাপ্রুভ করেছি, সেগুলো কিন্তু তুলে ধরা হবে, যেটা আমাদের জন্য, মানুষের জন্য, আমাদের সবার জন্য, পৃথিবীর জন্য একটা ভালো উদ্যোগ। IUCN রেড লিস্ট বলছে বর্তমানে 10 লাখের বেশি প্রজাতির বিলুপ্তির ঝুঁকি থাকার পাশাপাশি প্রতি বছর নতুন করে বিলুপ্তির ঝুঁকিতে পড়ছে প্রায় 10,000 প্রজাতি। মোশাহিদ রনি, চ্যানেল আই। দেখছেন চ্যানেলের সংবাদ। এ পর্যায়ে নিচ্ছি বিরতি। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদ। যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি সেনাদের গুলিতে 9 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর দাবি তারা যুদ্ধবিরতির রেখা অতিক্রম করেছিল বলে গুলি চালানো হয়েছে। হামাস সব মৃত জিম্মিদের মরদেহ হস্তান্তর না করায় গাজায় ত্রাণ প্রবেশে নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েল। ত্রাণ সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ রাফা ক্রসিংও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দখলদার বাহিনী। জাতিসংঘকে ইসরায়েল জানিয়েছে আজ থেকে প্রতিদিন 300টি ট্রাক গাজায় প্রবেশের অনুমতি দেবে ইসরায়েল। মুক্ত ফিলিস্তিনিরা ইসরায়েলের কারাগারকে কসাইখানা উল্লেখ করে নির্যাতনের অভিযোগ তুলেছেন। শার্ম আল শেখে কাতার, মিশর ও তুরস্কের নেতাদের সঙ্গে চুক্তি সইয়ের পর স্থায়ী শান্তির অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার উডব্রিজের ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ফোরাম ইনকর্পোরেটেড ডুয়াফিয়ার আয়োজনে অঞ্জলি লহমর সাংস্কৃতিক সন্ধ্যা হয়েছে। অনুষ্ঠানে উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী সামিয়া মাহবুব আহমদ তার মনোমুগ্ধকর পরিবেশনায় শ্রোতাদের মুগ্ধ করেন। সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ডরথি বোস, বাচিক শিল্পী অদিতি সাদিয়া রহমান, বিখ্যাত তবলা বাদক দেবু নায়েক ও পল গোমেজ। হারমোনিয়ামে ভারতের শিল্পী অনির্বাণ চক্রবর্তী এবং তানপুরে ছিলেন নোরা হাসান। দর্শক শ্রোতাদের পদচারণায় জমে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ। খাবারের স্টল, শাড়ি ও গহনার দোকান সহ নানা আয়োজন অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। এই অনুষ্ঠানটি অঞ্জলি লহমর, এটির উদ্দেশ্য শুধু ডুয়াফি আমরা আমাদের মধ্যে সীমাবদ্ধ না থেকে এই কমিউনিটিতে আমাদের আনন্দ সুখ কিছুটা হলেও ভাগ করে নেওয়া। বৃহত্তর ওয়াশিংটন এলাকার সকল শ্রেণীর মানুষ, পেশার মানুষ এসেছেন, যোগ দিয়েছেন, উপভোগ করেছেন, এবং আজকের অনুষ্ঠানটি আমাদের কাছে মনে হয়েছে যে বাংলাদেশের একটা মিলন মেলা। সবাই এখানে এসে আনন্দ উপভোগ করেছেন। এরপর যা রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে টমেটো চাষে দারুণ সাফল্য পেয়েছেন মৌলভীবাজারের এক তরুণ কৃষক। মাত্র 2 মাসে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়ায় ওই এলাকায় গ্রীষ্মকালীন টমেটো সহ সবজি চাষ বৃদ্ধির নতুন এক সম্ভাবনা দেখা দিয়েছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পরিবেশের টেকসই উন্নয়নে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে নীলফামারীতে বৃক্ষরোপণ করেছে প্রকৃত জীবন ক্লাব। ডিমলা ক্লাবের সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় নানা জাতের দেশীয় গাছের চারা। পরিবেশ বান্ধব উদ্যোগের প্রশংসা করেছেন বিশিষ্টজনরা। সংবাদ শেষ করবো, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। 3.5 দশক পর চাকসু নির্বাচনে ভোট গ্রহণ চলছে। শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর রূপনগরে পোশাক কারখানা রাসায়নিক গুদামে আগুনে এ পর্যন্ত 16 জনের মরদেহ উদ্ধার। পরিচয় শনাক্ত করা হবে ডিএনএ পরীক্ষায়।
তিন দফা দাবি না মানলে দুপুর 12টায় এমপিওভুক্ত শিক্ষকদের শাহবাগ অবরোধের আলটিমেটাম, রাতভর কেন্দ্র শহীদ মিনারে অবস্থান। ইটালির অর্থনীতি বেঁচে আছে প্রবাসী বাংলাদেশিদের জন্য, বললেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশিদের ভিসা সমস্যা সমাধানের আশ্বাস। এবং বাস্তুতন্ত্র পুনরুদ্ধার, সংরক্ষণের দাবিতে সোচ্চার হওয়ার তাগিদ। IUCN সম্মেলনে উঠে এসেছে সংরক্ষণ ব্যবস্থাপনায় অবনতির চিত্র। প্রিয় দর্শক, এই ছিল চ্যানেলের সংবাদে এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।